রান্না বান্না করে নিলাম আর এখানটায় ভাত বেড়ে নিলাম। সিম্পল রেসিপি আজকে পটল ভাজা আর ডিম অমলেট। মুরগির ডিম তো খুবই ছোট ছোট, দেখো একটা করে ডিম পছন্দই হয় না। ওই যে মুরগির ডিমের অমলেট, পটল ভাজা আর হচ্ছে এখানে আলু আর বাঁধাকপির একটু ঝোল ঝোল মতোই করেছি। শর্টকাট রান্না আর কি, কারণ তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে প্যাকিং করে পুজোর জন্য বুঝতেই পারছো প্যাকিং করে বেরোতে হবে, আবার এই রাস্তাটা যাবো তাই না। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার না এরকম করে আলু দিয়ে আলুটাকে কয়েকটা গলিয়ে দেই, একটু ঝোলা ঝোলা করে বাঁধাকপির ঘন্ট বলতে একটু ঝোল ঝোল টাইপের ভালো লাগে আমার খেতে, একটু তাজা তাজা থাকবে, বেশি একদম সেদ্ধ আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি এরকম খেয়েছিলাম আমার এক বৌদির কাছে, তারপর থেকে আমিও বানাই। নাহলে আগে তো সবসময় ঘন্টই জানতাম যে ঘন্টই হয়, কিন্তু এরকমও যে খাওয়া যায় আমি ওই বৌদির কাছ থেকে জেনেছি। দেখি ওই বৌদি এভাবে বানায়, দারুণ লাগে খেতে। তারপর থেকে কোনোদিন যদি মানে ডাল টাল না করি তো এটাকেই ঝোল বানিয়ে দিই একটুখানি হালকা করে। আবার বেশি টলে ঝোল ভালো লাগবে না, এই যে এতটুকু ঝোলেই ভালো লাগে। ये सबको दूंगी ना, বেশি কড়াইতে কিন্তু খুব একটা গরম নয়, তাই এখানটাই রেখে দিলাম। লবণ টবণ বেশি হয়েছে নাকি সুদীপা? খারাপ হচ্ছে? থ্যাংক ইউ। মানে এটা সাদা মাটার মধ্যে ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি রেস্ট করে আমরা বেরিয়ে পড়ছি। তো তবুও দেখো সমস্ত কাজ সারা এটা ওটা করতে করতে প্যাকিং চ্যাকিং করতে করতে কিন্তু সন্ধে লেগে গেল। আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বাস পেতাম, কিন্তু বাসে না, বাচ্চারাও যেতে ভালোবাসে না আর আমিও ভালোবাসি না। তো তার জন্য ভাবছিলাম ছোট গাড়ি যদি পাই। এদিকে সন্ধ্যা লেগে গেছে আর তাড়াতাড়ি করে একটু গেলে তাহলে হয়তো একটুখানি ওদিকে আশেপাশে ঠাকুরগুলো দেখতে পারবে বাচ্চারা, এটা কথা ভেবে আর কি তাড়াতাড়ি বেরোনোর জন্য এই যে একটা সুপার টোটো দাঁড়িয়েছিল, বলছি একটু বেশি দিলে আর কি ভাড়া করে আর কি নিয়ে যাবে। এই গাড়িটাই আমার একদম বেস্ট লাগে, এত সুন্দর হাওয়া, তার মধ্যে কোনো আওয়াজ নেই, একদম রাধা বাড়া খাওয়া, বাসনপত্র ধুয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে রেখে আবার প্যাকিং চ্যাকিং করে এক এক করে সবাই রেডি হয়ে বেরিয়েছি। অনেকটা সময় লেগেছে, দেখো 7টা পার হয়ে গেল এখানটাতেই। খুব সুন্দর সন্ধ্যাবেলার যে একটা হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল হাওয়া খেতে খেতে যেতে। আর বাসে উঠলে তো ওই যে সেরকম একটা হাওয়া লাগে না, অনেকে আবার জানালা বন্ধ করে রাখে, আবার যদি জানালার পাশে বসতে না পারি মানে ওই সিটটা যদি না পাই তো ভীষণ অস্বস্তি লাগে। আর এই সুপার টোটোগুলোতে মানে এত ভালো লাগে, এত সুন্দর হাওয়া লাগে, কোনো মানে গাড়ির যে একটা আওয়াজ সেই আওয়াজটাও কম, স্মুথলি চলে যায় আর কি, ভীষণ ভালো লাগে। আর রাস্তার ধারে এই যে এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো উপভোগ করতে করতেই যাচ্ছিলাম, প্রণাম করতে করতে। মায়ের দর্শন রাস্তা থেকেই করতে পারছি আর কি, কতগুলো প্যান্ডেলের দেখাই যাচ্ছে মায়ের মুখ। তো প্রণাম করতে করতে উপভোগ করতে করতে পৌঁছে যাব। ছোট মানাকে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে যে কখন আসবে দিদিরা মাসিরা, তো ফাইনালি চলে আসলাম। ছোটো মা আমাদের জন্য নাকি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল আর বলছিল মাসিরা কখন আসবে কখন আসবে। তো ফাইনালি আমরা এসে গেছি, ভীষণ খুশি আর আমরাও ভীষণ খুশি ওকে। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম, আর যাওয়া হয়নি আজকে, মানে কোথাও যাওয়া হয়নি সেদিনকে। গুড মর্নিং প্রিয় পরিবার, চলে আসলাম আরও পরের দিন। তো কালকে ভেবেছিলাম যে একদম রেডি সেডি হয়ে এসেছিলাম যে কালকে রাত্রেবেলা হয়তো এদিক মানে দিদিবাড়ির পাশাপাশি যে কটা আছে দেখবো, দেখে মানে ঘোষডাঙ্গার আর কি যেটুকু আছে সেটুকু দেখে তারপরে আর কি আজকে বেরিয়ে পড়বো আর কি, এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল। যেহেতু সোনুর হোমওয়ার্ক দিয়েছে প্রচুর সেই কারণে আর কি, কিন্তু তারপরে যেহেতু যাওয়া হলো না সেদিনকে রাত্রেবেলায়, যেদিনকে আসলাম মানে কালকে আর কি যাওয়া হলো না, আজকে যাব। তো যে জন্য আজকে তো থাকতেই হবে। শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, লেখা কচা করছো গোবর টোবর দিয়ে। আজকে একটা শুভ দিন, শুভ মহানবমী, গ্রামের বাড়ি বুঝতেই পারছো। এই যে গোবর দিয়ে লেখা কচা না করলে ভালো হয় না, ভালো লাগে না।
তো জানি না তোমরা শুনতে পেলে কি না, তার জন্য আমি আবারও বলে দিচ্ছি। এখানটায় আমি বলছিলাম যে কালকে রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, যেহেতু কালকে ঘুরতে যাওয়া হয়নি। দেখা যাক আজকে কি হয়। আর গ্রামের বাড়ি যেহেতু একটু ওই যে পুজো আচ্ছা যেদিনকে থাকে সেদিনকে একটু গোবর দিয়ে মোছামুছি না করলে ভালো লাগে না, তাই এইখানটায় দিদি কিন্তু উঠোন টুটুন সুন্দর করে মুছে নিয়েছে। কিন্তু এই যে দশমীর আগের দিন বা দশমীর দিন না, দুর্গাপুজোর মানে এই দিনগুলোতে কিন্তু বৃষ্টি হয় আর কি, বিশেষ করে। তো যে কারণে আমরা বলে থাকি যে মা কান্না করছেন। বৃষ্টি কিন্তু সত্যি সত্যি আসবে। দিদি মুছলো কিছুক্ষণের মধ্যেই, কিন্তু এই যে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, জমিয়ে কিন্তু বৃষ্টি পড়ছিল। মেজো মা না ছোটো মা কে যেন বানালো ওই ম্যাগি, তো সবাই মিলে একটু একটু করে খাচ্ছি। এখানে এক মনে তো আমি সবজি কাটছিলাম, কিন্তু হঠাৎ করে দেখতে পাবে এক সারপ্রাইজ। সোনু দিচ্ছিল আমাকে সারপ্রাইজ, ও ছোটো দিদি ওকে সাজিয়ে দিচ্ছিল মেয়ে, আর ও এসে আমাকে দেখাবে। বলছে মামা তুমি আমাকে এখন দেখবে না, সারপ্রাইজ দেবো। ঠিক আছে, আমার তো মেয়ের খুব মানে ভালো লাগে আর কি, মেয়ে বাচ্চাদের খুব ভালো লাগে। তো এই তো মেয়ের শখ বোধহয় আজকে ও পূরণ করে দিল। আমি আগে দেখবো না, তোমাদেরকে আগে দেখাবো। দিবেন আমাদেরকে একটা দেবে আজকে সারপ্রাইজ। ও বাবা কি সুন্দর লাগছে, ওরে বাবা রে কি সুন্দর কে সাজালো। হে দিদি, আচ্ছা মা এত স্টাইলিশ ব্লাউজ, একদম দেখো স্টাইলিশ ব্লাউজ লাগছে। মা আজকে অঞ্জলি দিতে যাবে নাকি তুমি? লাল পাড়ের হলুদ শাড়ি, ও ও ও ও দিদিটা দেখে হাসছে। ক্যাজুয়াল হ্যাঁ, একটু পাশে আসা তো দেখাই। আর এ মা কানের খুলে যাচ্ছে। ডিম্পল বালি এখানে দাঁড়া। এখানে দাঁড়া। হ্যাঁ ঠিক, সেই মিষ্টি লাগছে দেখতে, একদম কিউট লাগছে। মেয়ে হলেও সুন্দর লাগতো, কিউট ডিম্পলওয়ালা, ডিম্পল বালি হতো। এই যে দেখো ডিম্পল, দুদিকেই ডিম্পল পড়ে, এদিকেও একটা কোথাও ছিল। তো আমাদের এখানটায় এই যে এভাবে কিন্তু নবমী বা দশমীর দিন পুজো দেওয়া হয়। তো যাদের নাকি লাঙ্গল চঙ্গাল মানে এই যে ধাল বোয়ানোর যে ইস্যুগুলো আর কি, ওগুলো যদি না থাকে তারা নবমীর দিনেও পূজা করতে পারে। বাকি যাদের থাকে তারা নাকি দশমীর দিন পূজা করে, দিদি এভাবে বলছিল। আর এখানটায় কিন্তু প্রচুর জিনিস রয়েছে, উড়ুন গান যেটা আমরা বলি, চাল ধান গুঁড়ো করার জন্য। তারপরে হচ্ছে ওই দা কাটারি সমস্ত ধরনের যে যন্ত্রপাতি, সেইগুলোকে দিয়ে মানে সেগুলোকে ধুয়ে টুয়ে সেখানে খৈর মাটি গির মাটি কী যেন একটা বলে, মনে হয় এরকমই বলে, ভুলে গেছি। হ্যাঁ না মা, খৈর মাটি গির মাটি করে না? তো ওগুলো কালার দিয়ে ফোঁটা দেওয়া হয় যন্ত্রপাতিগুলোতে, ঠাকুরগুলোকে দেওয়া হয়, সুন্দর করে পুজো দেওয়া হয়। তো আজকে দিদি নবমীর দিনেই দিচ্ছে, অভ্যেস নেই। তো আমার স্নান বাকি আছে, স্নান করবো। আর বৃষ্টি হচ্ছে। আর একজন পণ্ডিত এখানে সেলাই মেশিন নিয়ে বসে গেছে, মনে হচ্ছে কাজ করবে, ওর মাসির কাজগুলো বোধহয় এগিয়ে দেবে। ওর মাসির তো কাজগুলো কমপ্লিট করতে পারছে না, কারণ এতগুলো কাজ দিয়ে গেছে। এতগুলো বলতে পুজোর আগে দিয়েছে, এটাই হচ্ছে সমস্যা। কাজ যেটুকুই হোক পুজোর আগে যেহেতু দিয়ে গেছে, তো ওকে পুরো দমে করতে হচ্ছে। ওই জন্য মনে হয় শুরু করবো, এখানে বসে পড়েছে। বড়
আমার সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিল আর আমি কোয়াশ আলু কেটে দিচ্ছিলাম সেদ্ধ দেওয়ার জন্য। তো জামাইবাবু বললো যে ওগুলো সবজি বানানো হবে আর কি, তো বানাবে জামাইবাবু। তো জামাইবাবু বানালো, খুব টেস্টি হয়েছিল খেতে, সিম্পলের মধ্যে ভালো লাগছিল খেতে। চলো আজকে আমি নিজে ব্রেসলেট বানাইছি আর তুমি আজকে আমার ব্রেসলেট দেখবা। এই দেখো আমার নিজের হাতে বানানো ব্রেসলেট। একটা সুতার ভিতরে ঢুকিয়ে দিল এক এক করে, এগুলো খোলা ছিল তাই তো। এটা হলো ব্রেসলেট, বলছে দেখাবো মাসিদের। ঠিক আছে, দুপুরবেলায় রান্না কমপ্লিট। এখানটায় দেখো দিদি করেছে মাছের ঝোল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, আর তার সাথে রয়েছে সকালবেলাকার ওই কোয়াশ আলুর তরকারি। দিদির হাতে রান্না কি বলবো, সবসময় দারুণ হয় খেতে। তো খাওয়া দাওয়াটা সেরে আমরা একটুখানি মোবাইলের কাজ টাজগুলো করে আজকে একটু বেরোনোর কথা আছে। যদি বেরোই তো অবশ্যই জানতে পারবে, দেখতে পারবে। বড় মা রান্না করেছে। মা কি করছো? মডেল সাজা হচ্ছে তোমার। তো একটু হালকা করে সেজে নিলাম। এখানটায় সেজে নিলাম বলতে লিপস্টিক, কাজল, আইব্রোটা আমি করেছি। আর আইব্রোটাকে একটুখানি কি বলে সিসি ক্রিম দিয়ে একটুখানি ক্লিন করেছি, ব্যাস। আর সিসি ক্রিম একটুখানি চোখের নিচে লাগিয়েছি, ব্যাস, পুরো মুখে লাগাইনি, কারণ ঘুম হয়নি একদমই। তো ঘুম হলে আবার আমার দরকার পড়ে না, তখন আর আমি লাগাই না। হ্যাঁ, আন্ডার আইসের জন্য এক দিদি বলেছিল যে ডার্ক সার্কেল কী করে কমবে, কথাটা বলছি যখন মনে পড়ে গেল। তো তার জন্য খুব 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 ইম্পর্টেন্ট, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হলো ঘুম দিদিভাই। তো ঘুম যদি ঠিকঠাক না হয় তো আন্ডার আইসে কিন্তু ডার্ক সার্কেল পড়বে, যেটা আমার মানে ঘুম না হলে আমারও হয়ে থাকে। তো ঘুমটা অবশ্যই মানে 8 ঘন্টা ঘুমানো ভালো। যদি এত ঘন্টা কেউ ঘুমাতে না পারে, আজকাল মানে কারোরই এত সময় থাকে না এতক্ষণ ঘুমানো। রাত্রেবেলা আমরা অনেক কাজ করি তাই না, আবার সকালে উঠে আবার অনেক কাজ করতে হয়, তাই এত ঘুমানোর হয় না আজকাল। তো কমসে কম 6 ঘন্টা ঘুম যেন হয়। একটা মানুষ সুস্থ থাকার জন্য 6 ঘন্টা ঘুম মাস্ট। যদিও আমার হয় না, 3 ঘন্টা 4 ঘন্টা এরকম ঘুমাই আমি, কিন্তু আমি চেষ্টা করি টাইম থাকলে বা স্কুল বন্ধ থাকলে 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি। তো মোটামুটি 6 ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে ডার্ক সার্কেল সেরকম একটা হবে না। আর খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আর তারপরে লাগানোর মতো জিনিস দুটো আছে, যেটা হচ্ছে গোলাপ জল আর দুধের স্বর একটু লাগিয়ে রাখলে পরে ধুয়ে নেবে। আর গোলাপ জল একটু লাগিয়ে রাখতে পারো, বা একটু ফেস প্যাক লাগিয়েছো তো তখন একটু শসা কেটে চোখের মধ্যে দিয়ে একটু রেস্ট করলে, ঠিক আছে। বা দুটো স্পুন একটু ফ্রিজের ভিতরে ঢুকে দিলে, দিয়ে হচ্ছে ঠান্ডা যখন হলো তখন স্পুন দুটো একটু চোখের মধ্যে দিয়ে রাখলে, রিল্যাক্স করলে তো ভালো ফল দেবে। তার সাথে জলটা ঠিকঠাক খাবে, আর রেস্ট করলেই চোখের জন্য অনেক উপকার হয়ে যায়। তার সাথে যদি স্ক্রিনে অনেকক্ষণ তোমাকে চোখ রাখতে হয়, সেটার দিকে একটু ধ্যান রাখবে। কিছুক্ষণ কাজ করলে আবার একটু ব্রেক নিতে পারো। এরকম করে এক নাগাড়ে অনেকক্ষণ স্ক্রিনে কাজ না করাই ভালো, নাহলে কিন্তু ডার্ক সার্কেলের সমস্যা হতেই পারে। যেমন মনে করো মোবাইলে কাজ করতে হচ্ছে বা ল্যাপটপে কাজ করতে হচ্ছে, এরকম আর কি অনেকক্ষণ ধরে করলে পরে সেই সমস্যাটা কিন্তু বাড়বে। তো তার জন্য একটু ব্রেক নিয়ে নিয়ে কাজ করতে পারো যদি তোমার এরকম কাজ করতে হয়। আর মোবাইল দেখাটাও সেরকম লিমিটেড রাখতে হবে। আর তার সাথে কিন্তু হেলদি খাওয়া দাওয়া তো আছেই। তাছাড়াও কিছু ক্রিম আছে আন্ডার আইসের জন্য, সেগুলো তুমি ব্যবহার করতে পারো। কোনো হার্মফুল কেমিক্যালযুক্ত কোনো জিনিস যেন, ইনগ্রেডিয়েন্টস যেন না থাকে, এতটুকু দেখে ইনগ্রেডিয়েন্টসগুলো একটু চেক করে দেখে যে কোনো হার্বাল প্রোডাক্ট ইউজ করতে পারো আন্ডার আইসের জন্য। ক্রিম লাগিয়ে হালকা করে একটু সার্কেল করে আন্ডার আইসের জন্য ম্যাসাজ করতে পারো। যে আমাদের অনামিকা লিটল ফিঙ্গারটার একদম পাশের যে ইয়েটা আঙুলটা আছে, সেই আঙুলটা দিয়ে ম্যাসাজ করতে হয় চোখের জন্য। তাহলে আর কি বেশি চোখের মধ্যে চাপ পড়ে না, এই কারণ এই আঙুল দিয়ে যখন দেখবে ম্যাসাজ করছো তো সেরকম চাপ পড়ছে না। এই আঙুল দিয়ে সার্কুলার মোশন করে করে আলতো করে করে একটু ম্যাসাজ করতে হবে। নাইট মে কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার। তার জন্য রাত্রেবেলা অবশ্যই ঘুমানোর আগে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে মুখের যা ক্রিম ইউজ করো সেটা ইউজ করার পর আন্ডার আইসের যে ক্রিমটা আছে সেটা আলতো করে নিয়ে ওই ছোট্ট আঙুলটার পাশের যে আঙুলটা, ছোটো আর কি আঙুলটা, সেটা দিয়ে, এটাকে রিং ফিঙ্গার বলা হয় যেটাকে, এটা দিয়ে আলতো করে সার্কুলার মোশনে কিন্তু ম্যাসাজ করবে একটু হালকা করে চোখের মধ্যে করে নিয়ে। ক্রিমটা অ্যাবজর্ব হয়ে গেল, তারপরে কিন্তু শুয়ে পড়তে পারো, তাড়াতাড়ি করে রেস্ট করবে, ঘুমাবে। দেখবে সকালবেলা এরকম করতে করতে একটা সময় গিয়ে ভালো রেজাল্ট তুমি পাবে।
এছাড়াও ভিটামিন সি যুক্ত খাবার যেরকম জাম্বুরা খাওয়া নাকি ভীষণ উপকারী আন্ডার আইসের ডার্ক সার্কেল কমানোর জন্য। তো এটা যখন সিজনে পাওয়া যায় তখন কিন্তু মাঝে মধ্যে এটা খেতে পারো, যেটাকে তোমরা অনেকেই হয়তো বাতাবি লেবু বলে থাকো। শুদ্ধ ভাষায় এটাকে বাতাবি লেবু বলা হয়, আমাদের এখানটায় আঞ্চলিক ভাষা হিসেবে জাম্বুরা আমরা বলে থাকি। তোমরা এই ফলটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা পূজা মণ্ডপে। এখানটায় এসে এই তো একটু দেখছি, একটু দূর থেকে প্রণাম করছি। এর আগের মায়ের মূর্তিটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের, এত মিষ্টি, মানে ভীষণই ভালো লেগেছে। আগের না, এটাই তো, হ্যাঁ এখানেই আছে। এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা। তো তারপরে অন্যগুলোতে কিন্তু গিয়েছি, ঝটাপট বেরিয়ে এসেছি, কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। মানে ভিতরটা অনেক সুন্দর করে সাজিয়েওছে। তাছাড়া মায়ের যে মুখটা এতটা মিষ্টি হয়েছে না, আমি কি বলবো, মনে হচ্ছে আমি তাকিয়েই থাকি, মাকে দেখেই থাকি, এত মিষ্টি মায়ের মুখ। আজকেও একটা টোটো ভাড়া করা হয়েছিল। তো তারপর আবার উঠে আমরা চলে আসলাম আর একটা পূজা মণ্ডপে। স্কুলের পাশেই এই মণ্ডপটা, আর বাইরেটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো এখানটায়ও ঢুকে মাকে দর্শন করে প্রণাম করে বেরোবো। সোনু এই যে বেলুন লাগবে, ওইখান থেকে একটা বেলুন নিয়ে নিয়েছে, ওর মাসি নিয়ে দিল বেলুন। এটাও মাথায় বেঁধে ঘুরবে। ছোটোবেলা আমরাও কিন্তু এরকম করে এই বেলুনগুলো মাথায় বাঁধতাম, মুকুটের মতো করে বেঁধে ঘুরতাম, পুজোতে বলো মেলা বাড়িতে বলো। এই বেলুনগুলো আর কি পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে কিন্তু মুকুটের মতো বানিয়ে আমাদের মাথায় পরিয়ে দিত আর কি বাবা মা বা দাদু দিদারা। এরপর চলে এসেছি খুবই 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 স্পেশাল একটা জায়গাতে। এই জায়গাটা হচ্ছে ঘোষডাঙ্গা শিব মন্দির, আর কি বলবো ভীষণই স্পেশাল এটা আমার কাছে। আমি এখানটা এসেছিলাম পুজো দিতে, আর কি বলবো যেটা মান্নাত করেছিলাম সেটা পেয়েছি। বাবার প্রতি ছোটোবেলা থেকেই বিশ্বাস তো ছিলই আমার আগাগোড়াই, তারপর কিন্তু আবার বাবার প্রতি আবার সম্মান শ্রদ্ধা বিশ্বাস আবার অনেক বেশি জোরালো হয়ে যায় আমার। আর আমার মনে হয় যে বাবা সব সময় আমার পাশে আছেন, যে কোনো ভালো মন্দ যে কোনো মুহূর্তে উনি আমার পাশে আছেন, সাথে থাকবেন সারা জীবন। যেটা আমি আমার জীবন দিয়ে ফিল করি, যে আমার মনে হয় উনি আমার সব সময় পাশে আছেন। আর ওনার প্রত্যেকটা ভক্তের পাশেই উনি এভাবেই থাকবেন, আমাদের সবার মাঝে থাকবেন, উনি সব জায়গাতেই বিরাজমান। তো বাবার কাছে মায়ের কাছে প্রার্থনা করব যেন সবাইকেই খুব ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই আর কি প্রার্থনা করব। যাই হোক, এখানে এসে আমরা ভীষণ ভালো লেগেছে। তো তারপর আমরা চলে আসলাম কিন্তু আবার ওই দিদি বাড়ির সামনের যে মোড়টা আছে সেখানটায়। আসার পর এখানটায় দই ফুচকা দিদি বললো যে খাই, তো বললাম ঠিক আছে খাবো। এর আগে একদিন খেয়েছিলাম, ভাগ্নিরাও মনে হয় কেউ একজন ছিল, একজন কি দুজন, সোনু ছিল, খেয়েছিলাম টাউনে ওখানটায় কোচবিহারে। তো ভালো লাগেনি সেরকম একটা, আমার খুব একটা খাস লাগেনি। তো আমার না মনে হচ্ছিলো যে ভালো লাগবে না, কিন্তু যখন ভিডিওতে দেখেছিলাম তখন ভীষণ ভালো লেগেছিলো। দই ফুচকাটা দেখতে খুবই লোভনীয় লাগছিলো, আর মনে হচ্ছিলো যে খুব টেস্টি হবে, কিন্তু খাওয়ার পরে না ওই টেস্টটা আমি কিন্তু পাইনি, তাই আমার সেরকম ইন্টারেস্ট ছিল না। কিন্তু তারপরে ভাবলাম চলো ট্রাই করেই দেখা যাক, কারণ সব জায়গাতে একই রকম বানাবে তা তো না। তো সত্যি এখানে ট্রাই করার পর আমার ধারণা তো একদম বদলে গেল, এত টেস্টি বানায় এখানটায়। খাওয়াতে তো পারবো না, দই ফুচকা কত প্লেট? হ্যাঁ হ্যাঁ খাওয়া প্লেট সাথে ছাড়া। আমার ঠান্ডা ভালো হবে, ভালো আছে।
দই ফুচকা খাওয়ার পরে এখানে টাকা দেবো, খুচরা নেই কারোরই, এরকম অবস্থা। তো তারপর ওখানে গেলাম হচ্ছে চাউমিনের দোকানে। সোনু বলছে চাউমিন খাবে, ওর মেসো মাসি বসিয়ে দিল ওকে খেতে। এখান থেকে যদি খুচরা হয় আর কি তাহলে দেওয়া যেতে পারে। তাই এখানটায় যে চাউমিন প্যাক করে কিছুটা নেওয়া হলো, বিরিয়ানি নেওয়া হলো, নিয়ে বাড়ির দিকে যাব। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? আবার দেখা হবে পরের ব্লগে।